দমকা হাওয়ায় বাহারের ঘরের বেশ কম দামি সস্তার অবকুণ্ঠনগুলো উড়িয়ে দিয়ে যায়, সাথে অটল বাহারের শরীরও শিরশির করে ওঠে। একটা রাত কত মানুষের হাহাকারের গল্পই না লেখে যাচ্ছে। পরিপূর্ণতার এই পৃথিবীতে মানুষের কত স্বপ্ন অমীমাংসিত রয়ে যায়। রাত ছাড়া এ খবর কি আর কেউ জানে? তন্মধ্যেই বাহারের ঘরের দরজায় ঠক ঠক শব্দ হয়। ধ্যান ভাঙে বাহারের। ততক্ষণে শোকেদের মৃত্যু হয়েছে। বাহার তড়িঘড়ি করে নূপুর জোড়া আবার যথাস্থানেই রেখে দেয়। নিজেকে আগের মতন স্বাভাবিক করে দিয়ে দরজা খুলে। দরজা খুলতেই দেখে ওহির হাতে খাবারের প্লেট, মুখে ক্ষীণ হাসি। বাহারকে দরজা খুলতে দেখেই ওহির মুখের ক্ষীণ হাসি বিস্মৃতি লাভ করল। বাঁকা চোখে তাকিয়ে প্রশ্ন করল, আপনি কাঁদছেন বাহার ভাই? প্রশ্নের সুরে অবাক ভাবটা একটু বেশিই ছিল, অথচ বাহারকে বিব্রত বোধ করাতে পারেনি সে প্রশ্ন। বাহার বরং বেশ স্বাভাবিকভাবেই উত্তর দিল, কাঁদছিলাম নাকি? কই, আমার তো মনে পড়ছে না। ওহি আর চোখে তাকিয়ে মিনমিন করে বলল, আমায় ঘোল খাওয়াচ্ছেন বাহার ভাই, অথচ আমি কিন্তু পুরোপুরি না হলেও কিঞ্চিত মানুষের মতিগতি বুঝতে পারি। তার নিজের মতিগতি বুঝতে পারো তো? বাহারকে ভোরকে দিতে চেয়ে ভোরকে গেল ওহি নিজেই। আকস্মিক এই প্রশ্নটা যেন সে আশা করেনি, তা মুখের ভাবেই তা স্পষ্ট হলো। বাহার ওহির ভোরকে যাওয়া মুখমণ্ডলের দৃষ্টি দিল। ওহিকে অবাক করে দিয়ে আরেকটা অপ্রত্যাশিত প্রশ্ন ছুড়ল, তুমি যেন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? ওহির হাতের খাবারের প্লেট নড়ে উঠল। ফ্যাল ফ্যাল করে সে তাকিয়ে রইল বাহারের দিকে। মুখ চোখ নিমেষেই শুকিয়ে গেল মেয়েটার। আমতা আমতা করে বলল, কেন বাহার ভাই? আমার প্রশ্নের উত্তর কি এটা হলো? বাহারের জবাবে থম মেরে গেল ওহি। খুব কষ্টে মুখের হাসি বজায় রেখে ধীর কণ্ঠে বলল, বাংলা ডিপার্টমেন্ট। ও আচ্ছা, বাংলা ডিপার্টমেন্ট। তা ব্রেইন ফ্লুয়েন্স, দ্য সাইকোলজি অফ মার্কেটিং, দ্য ম্যাজিক পাওয়ার অফ সেলফ ইমেজ সাইকোলজি, মাইন্ড রিডার ইত্যাদি বইসমূহ কি বাংলা ডিপার্টমেন্টের? কই, আগে তো জানতাম না। নাকি নতুন করে যুক্ত হলো? ওহির মুখের ভয়ঙ্কর বিষণ্ণতা চোখ এড়ায়নি বাহারের। বাহার যে ইচ্ছাকৃতভাবে ওহিকে এই পরিস্থিতিতে ফেলেছে তাও বুঝতে বাকি রইল না ওহির। কথা ঘুরানোর আপ্রাণ চেষ্টা চালানো শুরু করলো মানবী। কিভাবে কি বলবে বাহার ভাইয়ের মস্তিষ্কের তুখরতার কাছে বাজিমাত করা যাবে, সে ভাবনাতেই মত্ত হলো ওহি। এখন মনে হচ্ছে যেচে যেচে বাহার ভাইয়ের ঘরে আসাই উচিত হয়নি তার। বাহারও ওহিকে সময় দিল। তার বাজের মতন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল ওহির দিকে। ওহি ব্যান্ডেজ করা হাতটার উল্টো পিঠ দিয়ে গলায় জমা শিশির বিন্দুর মতো ঘামগুলো মুছে ফেলল। ইতিমধ্যে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কতক্ষণ সে এ ধার ও ধার তাকিয়ে মেখে হাসি দিয়ে বলল, আসলে বাহার ভাই, এগুলো তো আমার বই না, ভার্সিটির এক বড় আপুর বই। আমার সাইকোলজি সাবজেক্টটা বেশ ভালো লাগে, তাই বড় আপুর থেকে বইগুলো নিয়েছিলাম। আচ্ছা, তাই বলে এতগুলো বই? বাহ, ইন্টারেস্ট থাকা ভালো। তা শুনলাম তোমার নাকি শিক্ষক হওয়ার ইচ্ছে। তো ঝোঁক দেখি সাইকোলজির দিকে। ব্যাপারটা কেমন যেন না? শিক্ষক হওয়ার ইচ্ছাটা আমার না, আমার অভিভাবকদের। উত্তরটা বেশ শক্ত কণ্ঠেই দিল ওহি। অতঃপর হাতের খাবারগুলো বাহারের টেবিলের ওপর রেখে মাথা নত করেই বের হতে নিলেই পিছু ডাকলো বাহার। বেশ খোঁচা মেরেই বলল, সেদিন আমাকে বলেছিলেন আমি আগাগোড়া পুরোটাই নকল মানুষ। আমি পুরোটা নকল মানুষ হলে তুমিও পুরোটাই ভ্রম। ওহি, তুমি অকল্পনীয় ভ্রম। ওহি দাঁড়ালো, নরম চোখে তাকালো বাহারের দিকে। বিবশ হয়ে আচমকাই বলে উঠল, ভ্রম আর নকলে মিলে গিয়ে ইতিহাস রটালে খারাপ হয় না, তাই না বাহার ভাই? বাহার উত্তর দিল না। উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না যেন। হেলতে দুলতে সে নিজের টেবিলের উপর বসল। ভাতের থালা থেকে খুব আয়েশ করে ভাত মাখিয়ে মুখে তুলে নিল। ওহি কেবল তাকিয়ে রইল এক ধ্যানে। বাহার ভাই মানেই যেন এক আকাশ মুগ্ধতা। শোক পালনের আধার রাত্রির গভীরতায় যখন সবাই ঘুমে মগ্ন, নুরুল সওদাগর তখন নিজের মেয়ের কেবিনে দাঁড়িয়ে আছেন। চোখ মুখ তার কাট কাট শক্ত। সারাদিন কেস নিয়ে ছোটাছুটি করে এই মাত্রই হসপিটালে এসেছেন সে। চিত্রা তখন আধো ঘুম আধো জাগরণে। বাবাকে কেবিনের দরজায় দেখতেই আধো ঘুম কেটে গেল তার।
মুনিয়া বেগম নিজের স্বামীকে দেখে ততটাও অবাক হলেন না, বরং স্বাভাবিক কণ্ঠেই বললেন, এখানে যে, এটা তো চেরির রুম না, এটা চিত্রার রুম। খোঁচা মারার জন্যই যে কথাটা বলা সেটা বুঝতে বাকি রইল না নুরুল সওদাগরের। কিন্তু সেই স্ত্রীর কথার জবাব দিলেন না, বরং চিত্রার দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে বলল, মাহিনের মৃত্যুর আগে শেষ কলটা তোমার ফোন থেকে করা হয়েছিল চিত্রা? রাত গভীর থেকে গভীর হলো, সাথে অনুভূতিদের ঝিমিয়ে থাকা অঘোষিত যুদ্ধটা নিবিড়ভাবে চলতেই থাকলো। ঘড়ির কাঁটায় তখন সময় 1:47। চিত্রার কেবিনের ভেতর চিত্রাসহ আরও দুটো মানুষও নিস্তব্ধ হয়ে আছেন। নুরুল সওদাগরের কথা থামতেই বাহারের হুট করে আগমনের কথার স্রোত একটু ভিন্ন দিকে গেলেও অতঃপর তা আবার আগের জায়গাতেই এসে খুঁটি বাঁধল। মুনিয়া বেগম স্বামীর দিকে বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন কিয়ৎক্ষণ, অতঃপর খুব ধীরে ছোট কণ্ঠে বললেন, কি বলছো? বুঝে শুনে বলছো তো? নুরুল সওদাগরের মুখ চোখ তখনও কঠিন, কর্কশ কণ্ঠে সে জবাব দিলেন, প্রমাণ কথা বলছে, আমি না। মুনিয়া হতাশার শ্বাস ফেললেন। হতভম্ব চোখে তাকিয়ে থাকা চিত্রার দিকে একবার দৃষ্টি নিবদ্ধ করে ক্ষীণস্বরে স্বামীর উদ্দেশ্যে বললেন, চিত্রার জন্য এটা কি কোনো বিপদ ডেকে আনবে? প্রমাণ যেহেতু চিত্রার বিরুদ্ধে, তাই যে কোনো পদক্ষেপই নিতে হতে পারে আমাদের। আপনার অযৌক্তিক প্রমাণকে একটু দূরে ছুড়ে ফেলে যদি মস্তিষ্ক দিয়ে ভাবেন, খুশি হব। অত্যন্ত এতটুকু তো বুঝবো যে আপনারও ব্রেন নামক কোনো বস্তু আছে যেটা যুক্তিও বোঝে। বাহারের কথায় তুমুল তাচ্ছিল্যের সুর, অথচ নুরুল সওদাগরের তাতে যেন কিছু যায় আসেনি। সে স্বাভাবিকভাবেই বলল, আইন প্রমাণ চেনে। আর আপনি চেনেন মিথ্যা অহংকারে? কিসের আইন শেখাচ্ছেন আমাদের? আপনার আইন কি এতই যুক্তি ছাড়া চলাচল করে যে একটা মেয়ে যে রাতে অপারেশন থিয়েটারের মৃত্যুর সাথে লড়াই করেছে, সেই মেয়ে কিভাবে আরেকজনকে খুন করার আগে পিছে বা কোনো কিছুতে ছিল? বাহারের প্রতিটি কথা যুক্তিসঙ্গত, কিন্তু নুরুল সওদাগরও দমে যাওয়ার পাত্র না। সে ইনিয়ে বিনিয়ে আরও কিছু বলার চেষ্টা করতেই থামিয়ে দিল মুনিয়া বেগম। মহিলাটা কেমন গম্ভীর স্বরে বলে উঠল, বড় আইনের কথা বলছো যে, অন্যদের বেলায় তোমার এত আইনের নিয়ম, নিজের বেলায় আইন তোমার অন্ধ বুঝি। এ কেমন আইন? এবার আর কোনো কথা বলার সুযোগ পেলেন না নুরুল সওদাগর, বরং নিজের স্ত্রীর দিকে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইলেন। এতগুলো বছর পর তার স্ত্রী যে তার দুর্বল জায়গায় হাত দিবে, এটা যেন তার ধারণার বাহিরেই ছিল। অবশ্য কথায় আছে না, দেওয়ালে ফিট টেকে গেলে বিড়ালও সিংহ হয়ে ওঠে। আর মুনিয়া তো বুদ্ধিমতেই। চিত্রা নিজের মা বাবার কথা নীরব থেকে শুনে গেল। এই ক্ষেত্রেই যেন তার তুমুল নীরবতা। বাবার সামনে তার অনেক কিছু বলার থাকলেও বলা হয়ে ওঠে না। কেন এত সংশয়, দ্বিধা, তা জানা নেই চিত্রার। সে কেবল ততটুকুই জানে, বাবা মানেই ধারালো তীর, যা খণ্ড বিখণ্ড করে অষ্টাদশীর হৃদয়। নুরুল সওদাগর যেন চোখ লুকিয়ে বাঁচার জন্য হুট করেই কেবিনের বাইরে চলে গেল। মুনিয়া বাঁকা হাসল। যে মানুষ নিজেদের অতীত ভুলে যায় অতিরিক্ত উড়বার জন্য, তার ডানায় অতীতের প্রলেপ লাগিয়ে দিতে হয় নিজ দায়িত্বে। কিন্তু মানুষকে অতীত ভুলতে দেওয়া যাবে না। বাবা যেতেই হাঁপ ছেড়ে বাঁচল চিত্রা। কেমন ঝিমানো কণ্ঠে বলল, আম্মু, আব্বু এমন করে কেন আমার সাথে? আমার দোষ কোথায়? তোমার দোষ আসলে না, দোষটা হলো গিয়ে আমার। আমি তোমার বাবার স্ত্রী হতে পেরেছি, তবে প্রেমিকা না। তাই হয়তো কেবল স্ত্রী কন্যাকে সে গ্রহণ করতে পারেনি। মায়ের কথায় ভুরু কুঁচকালো চিত্রা। কথাটা যেন তার বোধগম্য হয়নি, সেটা ফুর্তিত হলো তার মুখমণ্ডলে। তবে বাহার বোধ হয় আজ করতে পারল কিছুটা। তাই তো সে গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আপনার কথাই না হয় মানলাম আন্টি, স্ত্রী সন্তান বলে চিত্রাকে আজ মানতে পারছে না চিত্রার বাবা। তবে তুহিনের ক্ষেত্রে তো মেনে নেওয়ার ব্যাপারটা ভীষণ স্বাভাবিক। তখন স্ত্রী প্রেমিকার ভেদাভেদ হাওয়ায় মিলিয়ে যায় কেন? এখানে অবশ্য ছেলে মেয়ের বিভেদের কথাও আমি বলবো না, কারণ মেয়ে অপছন্দ হলে চেরি আর ওহির নিয়মের ক্ষেত্রেও একই হতো। হিসেবটা কেমন গোলমেলে, তাই না আন্টি? বাহার ভীষণ চতুর ছেলে। তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিঞ্চিত হিমশিম খেল মুনিয়া বেগম। কথা কাটানোর জন্য সে কেবিন ছেড়ে চেরিকে দেখার অজুহাতে বেরিয়ে গেল। বাহার হাসল।
সে জানতো এমন কিছুই হবে। কেবিন খালি হতেই বাহার এসে চিত্রার সামনে দাঁড়ালো। চিত্রাও ততক্ষণে দৃষ্টি গেল বাহারের উপর। বাহারের শরীরে ডালিয়া রঙের টি শার্ট, যেটার বাহুর দিক দিয়ে ঘামে ভিজে আছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি। উচ্চতা অনেক হলেও সুঠাম দেহি বলা যাবে না তাকে। বেশি ছিমছাম গরনের। গায়ের রঙও তো আর তত ফরসা নয়, একদম সাধারণ একজন মানুষ। অথচ কতটা চুম্বকের মতো আকর্ষণ শক্তি লোকটার ভিতরে। বাহার গলা পরিষ্কার করার মতন শব্দ করলো, অতঃপর বলল, নারী তুমি হও যদি দাস, উপহাস হবে তোমার ভাগ্যের নির্মম পরিহাস। হুট করে এই 2 লাইনের তাৎপর্যটুকু বোধগম্য হলো না চিত্রার। সে ভীষণ অবাক হলো। অবাক মিশ্রিত কণ্ঠেই বলল, এটা কি ছিল? ধরতে পারো সাবধান বাণী, যা তোমার জন্য ছিল। নিজের বাবাকে দেখে তুমি যখন মুখ চুপসে চুপ করে থাকো, দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর ব্যক্তি আমার কাছে তখন তোমাকে লাগে। তোমার প্রতি বিরক্তে আমি কত রকমের ঢেকুর তুলি, তুমি এত বিরক্তিকর কেন? বাহার ভাইয়ের মুখ চোখ ভাঁজ করা কথার ধরনে তেতে উঠল অষ্টাদশীর হৃদয়। অযাচিত আন্দোলন ঘোষণা করল হৃদয় তোলপাড় করে। সে অসহ্য রকমের রাগ ঝেড়ে বলল, আমি বিরক্তকর? আপনি তো জলজান্ত বিরক্তের কারখানা। আবার আসছে আমাকে বলতে ভূতের মুখে রাম নাম। অথচ এই বিরক্তির কারখানাকে হৃদয়ের মাঝে পুষে রেখে প্রতিনিয়ত কতই না আনন্দ উৎসব করছো মেয়ে। চিত্রার কথা থেমে গেল। আকাশচুম্বী রাগ ফুরুত করে হাওয়ায় মিলিয়ে গেল। লোকটা উচিত সময়ে এত উচিত কথা বলে কিভাবে? অথচ চিত্রা ঝগড়ার সময়ে সঠিক কথাটা ভুলে যাওয়ার কারণে মাঝে মাঝেই ঝগড়ায় হেরে গিয়ে কেঁদে ফেলে। চুপ থাকলে তোমাকে খারাপ লাগে না মেয়ে, তবে তোমার বাবার সামনে চুপ করে থাকাটা ভীষণ বাজে স্বভাব। বাবা মাকে অবশ্যই সম্মান করা উচিত, তবে যে মানুষ তোমাকে উঠতে বসতে অসম্মান করে, বুকের মাঝে আস্ত একটা রগরগে ঘা তৈরি করে দিচ্ছে, তার সামনে চুপ করে থাকাটা নেহাতি পরাধীনতা। অথচ তোমার এখন মুক্ত হয়ে উড়ার সময়। বাবাকে চিত্রা ভীষণ বেশি ভালোবাসে, তাই হয়তো চেয়েও বাবার সামনে সে কঠিন কিছু বলতে পারে না। অথচ বাবা কত নির্দ্বিধায় না চিত্রাকে ক্ষত বিক্ষত করে ফেলে। বাবার কথা মনে পড়লেই আকাশ পাতাল আধার করে চিত্রার মন খারাপ হয়। তাই কথা ঘোরানোর জন্য চিত্রা বলল, আচ্ছা বাহার ভাই, আপনার সিগারেট খাওয়ার অভ্যাস ছাড়বেন কবে? যেদিন আর ভিতর পড়বে না সেদিন আর বাহিরও পুরাবো না। আপনারও তাহলে ভেতর পড়ে? কেন মেয়ে, আমি কি মানুষ না? পৃথিবীর প্রতিটি মানুষেরই ভেতর পুড়ে, কেউ প্রকাশ করে আর কেউ গোপনে রাখে। বাহার ভাই, আপনি এত জটিল কেন? তুমি আমায় জটিলভাবে গ্রহণ করেছো বলে। জানেন বাহার ভাই, আপনি আমার কাছে ক্যাকটাস ফুলের মতন। আর তুমি আমার কাছে অলকানন্দা কিংবা সন্ধ্যার রঙ্গনা। ইস, লোকটা যেন উত্তর তৈরি করেই এসেছে। এত বিব্রতিকর কথা বলেও লোকটাকে বিব্রত বোধ করাতে না পেরে হতাশার শ্বাস ফেলল চিত্রা। হুট করেই তার মাথায় খেলে গেল দুষ্ট বুদ্ধি। খিটখিটে হেসে বলল, আপনি কি জানেন অষ্টাদশী তার বুকের মাঝে আস্ত একটা বাহার ভাই পুষে রেখেছে? ফুলপ্রিয় অষ্টাদশীর কাটার প্রতি এত ঝোঁক বড়ই আশ্চর্যের। তুমি কি জানো মেয়ে, চলতি পথে জাদুকর ভালোবাসা প্রেমিক ডাকাতের মতো তোমাকে ছিনিয়ে নেবে। মৌসুমি বাতাসে উড়ে যাবে ভালোবাসা, হৃদয়ের চোরা পথে তুমি হারিয়ে যাবে, তুমি লুটপাট হয়ে যাবে, তুমি চৌচির হয়ে যাবে। গানটা শুনেছিলে মেয়ে? তুমি আমার মাঝে ডুবতে শোনা হারিয়ে যাবে। কি লাভ নিজেকে হারানোর? নিষিদ্ধতে আসক্ততা কেন মেয়ে? চিত্রা উত্তর দিল না। এই বাহার ভাইয়ের দিকে তাকিয়ে থেকেও যেন বিশ্বযুদ্ধ জয় করার মতন আনন্দ পাওয়া যায়। অনুভূতিরা মাঝে মাঝে এত মিষ্টি হয় কেন? বাহার পকেটে দুহাত গুজে বের হতে নিলেই চিত্রা আনমনেই বলে উঠল, আপনি আমার হুট করে বুকের বা পাশ ব্যথা বাহার ভাই। আপনি আমার মন কেমনের রোগ। আপনি আমার বৃষ্টির দিনে ভিজে চুপচুপে সাদা শাড়ি। আপনি আমার শখ বাগানের ক্যাকটাস ফুল। আপনি আমার সহজ সরল অঙ্কের স্যারের দেয়া লাল কালিতে ফুটে ওঠা কিঞ্চিত ভুল। আপনি খুব খারাপের বহিঃপ্রকাশ, কিন্তু আপনি আমারই কেবল। বাহার যেতে নিয়েও ফিরে তাকালো।
হাসলো না, মুখ গম্ভীরও করলো না, কেবল ধীর কণ্ঠে বলল, আমি তোমার চায়ের কাপের নীলরাঙা বিষ, যা পান করলে তোমার মৃত্যু নিশ্চিত, অথচ তুমি পান করতে মরিয়া। শুনো মে রঙ্গনা, প্রেম ভালো, তবে তোমার প্রেমিক না। ভাদ্র মাস শেষ, সময়টা ঠিক আশ্বিনের দ্বিতীয় দিন। দীর্ঘ 9 দিন পর চিত্রা পা রাখলো নিজের শখের বাড়িতে। রোগা সোগা চোখ মুখ, শরীর শুকিয়ে গেছে, গায়ের রংটাও কেমন হালকা মেটে রং ধরেছে। তবে এখন সে কিছুটা সুস্থ, স্বাভাবিকভাবেই হাঁটাচলা করতে পারছে। ইতিমধ্যে চেরিকে বাইরের দেশে নেওয়ার বন্দোবস্ত প্রায় শেষের দিকে। চেরির কোনো উন্নতি দেখা যাচ্ছে না। চিত্রা বাড়িতে পা রাখতেই থম মেরে থাকা বাড়িটা উৎসব মুখর হয়ে উঠল। কিঞ্চিত হইচই শোরগোল শোনা গেল, কিন্তু এর মধ্যেই ছাদ থেকে চিত্রাদের বাড়ির কাজের মেয়ে দোয়েলের চিৎকার ভেসে এলো। সবাই হুড়মুড় করে ছাদে যেতেই অবাকে হা হয়ে রইল। চিত্রার রঙ্গনা, মৌ, সন্ধ্যা, পিস ফুল সহ আরও অনেকগুলো ফুল গাছ মাটিতে পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে ইচ্ছাকৃতভাবে কেউ এ কাজ করেছে। সন্ধ্যার প্রকৃতি তখন বিষণ্ণ, সাথে বিষণ্ণ অষ্টাদশীর হৃদয়। দুপুর হতে এ অবধি সে কেঁদেছে, কাঁদতে কাঁদতে চোখ মুখ প্রায় ফুলে যাওয়ার উপক্রম। তার জীবনের সবচেয়ে কোমল একটা অংশ হলো তার শখের বাগান, অথচ কেবল আজ না, প্রায় এ নিয়ে 2 বার তার সাথে এই ঘটনা ঘটেছে। কে বা কারা এই কাজটা করেছে এটা বোধগম্য না কারোরই। কেবল চোখ মেলে দেখতে হয় শখের বাগানের বিধ্বস্ততা। প্রথম যখন এই রকম ঘটনা ঘটল তখন প্রকৃতিতে কেবল আষাঢ় মাস এসেছে। দিনরাত কেবল বর্ষণ ধারা আপন গতিতে ঝরে যায়। এমনটাই টানা 2 দিন বৃষ্টির পর ক্ষান্ত হলো প্রকৃতি। বাহার তখন টুরে গিয়েছে, চিত্রারও শরীরে জ্বর, তাই আর বাগানের যত্ন নেওয়া হয়নি। অথচ 2 দিন পর প্রকৃতির ঝড়ের সাথে চিত্রার শরীরের জ্বরও কমতেই চিত্রা ছাদে গেল নিজের প্রিয় গাছগুলোকে ছুঁয়ে দেওয়ার জন্য। কিন্তু ছাদে উঠে সে হতভম্ব। বাগানের সবচেয়ে সুন্দর সুন্দর ফুল গাছগুলোর টব ভেঙে একাকার। বৃষ্টির পানিতে টবের পানি ধুয়ে মুছে কাদায় মাখামাখি ছাদ। সেদিন চিত্রা পাগলের মতো কেঁদেছিল। সবাই বলেছে ঝড়ের কারণে হয়তো টবগুলো পড়ে ভেঙে গিয়েছে, অথচ চিত্রার বিশ্বাস করেনি, মানেনি সে কথা। কারণ যে ফুলের টবগুলো ভেঙেছে সেগুলো নিচেই রাখা ছিল। ওগুলো ঝড়ের বাতাসে পড়লে খুব বেশি হলে টব ভেঙে যেত, কিন্তু এমন বিশৃঙ্খলভাবে ভাঙত না। চিত্রার কান্না দেখে সেদিন বিকেলেই তুহিন অনেকগুলো ফুলের চারা এনে দিয়েছিল। অতপর একটানা 2 দিন কান্নাকাটির পর চিত্রা সে ব্যথা ভুলেছে। আজ আবার এতগুলো মাস পর একই ঘটনা ঘটল। বাড়িতে এতগুলো মানুষ থাকা সত্ত্বেও ফুলের টবের কি নির্মম অবস্থা। ঘরের দরজায় তুমুল শব্দ হতেই ধ্যান ভাঙল চিত্রার। চোখের অশ্রু ততক্ষণে বোধহয় ফুরিয়ে এসেছে। চিত্রা কাঠের দরজাটার দিকে দৃষ্টি দিল, গভীরভাবে বোঝার চেষ্টা করলো কে এসেছে। তন্মধ্যেই ওহির ডাক ভেসে এলো, চিত্রা, দরজা খোল তো, দেখি, দরজা খোল। ওহি আপা হসপিটালেই ছিলেন সারাদিন, হয়তো এখন এসেছে। বাড়ির পরিস্থিতিও তো ততটা ভালো না। ঘরের দৌড় দিয়ে বসে থাকাটা আদৌ মানানসই? চিত্রা জানে এ কাজটা বেমানান, তবুও সে কাজটা করেছে। প্রিয় কিছুর কিঞ্চিত ক্ষতিও যে ভেতরটা ভেঙে দেয়, হোক সেটা মানুষ কিংবা বস্তু। চিত্রার ভাবনার মাঝেই বাহির থেকে ওহির আবার ডাক ভেসে এলো, চিত্রা, খোল না দরজাটা। চিত্রা সারাদিনের অনশন ভাঙল। ঘরের দরজা বন্ধ করে রাখা প্রতিজ্ঞাটাও ঝিমিয়ে এলো। অলস শরীর নিয়ে উঠে দাঁড়ালো সে। ধীর গতিতে দরজাটা খুলে দিতেই মুখমণ্ডলের সামনে দৃশ্যমান হলো ওহি আপার নিষ্পাপ সাদাসিধে চেহারাটা। চিত্রাকে দরজা খুলতে দেখেই বাড়ির সদস্যদের পানে পানি এলো। একে একে চিত্রার মা বড় মা ছুটে এলো, হুড়মুড় করে ঢুকে পড়ল চিত্রার ঘরে। চিত্রা তখনও নিরুত্তর। চিত্রার শ্যামলা রঙের কারণে অধিক কান্নার পরেও গালে লাল আভা দেখা দেয়নি, কিন্তু চোখ মুখে ততক্ষণও অশ্রুকণাদের আধিপত্য। চিত্রার মা মুনিয়া বেগম মেয়ের গালে হাত রাখলেন, খুব ধীর থেকে ধীর কণ্ঠে বললেন, কেঁদেছিস কেন বোকামি? তোর জন্য তোর তুহিন ভাইজান না হয় আবারও চারা গাছ এনে দেবে, এমন কারণে কাঁদতে হয় নাকি? মায়ের আদুরে আলাপে চিত্রা ঠোঁট ফুলালো, চোখ মুখ আদার হয়ে এলো তার। এই তো মনে হচ্ছে হয়তো এখনই কেঁদে দেবে। ওই হয়তো বুঝতে পারলো চিত্রার অনুভূতির মতিগতি, তাই ব্যস্ত কণ্ঠে বলল, কাঁদিস না, কাঁদিস না, দাঁড়া,
আমি তোর জন্য একটা জিনিস এনেছি। চিত্রা কাঁদো কাঁদো চোখে মুখে ভর করলো বিস্ময়। ওহি আপা তার জন্য কিছু এনেছে, অথচ ওহি আপার আগে এসব ব্যাপারে কখনো হেলদোল দেখা যায়নি। চিত্রা যখন অধীর আগ্রহে দরজার দিকে তাকিয়ে রইল, ওহি আপা মিনিট দুইয়ের মাঝেই 4টা ফুলের টব নিয়ে হাজির হলো। 2টো টব দোয়েলের হাতে আর 2টো তার নিজের হাতে। চিত্রা ফ্যাল করে কেবল তাকিয়ে আছে। সে ঠিক বুঝতে পারছে না তার সাথে হচ্ছেটা কি। এতটুকু বয়সে কি তার মতিভ্রম হচ্ছে? না হলে ওহি আপার মতন মানুষ কিনা ফুলের টব এনেছে নিজে যেচে, তাও আবার চিত্রার জন্য। কেবল চিত্রা না, অবাক হলো উপস্থিত সবাই। ওহি কখনোই বাড়িতে ঘটে যাওয়া ঘটনার স্রোতে গা ভাসায় না। তাকে বরাবরই দেখা যাবে পড়ার টেবিলে কিংবা তার ঘরের বারান্দায়, অথচ আজ সে মেয়ে বোনের অশ্রু মোছাতে ফুলের টব এনেছে। ভাবতেই সকলের শরীরে কিঞ্চিত আনন্দের ধারা বয়ে গেল। ওই সবার হতভম্ব মুখখানার দিকে একবার চাইল। মেজ চাচি বড় চাচি সকলের দৃষ্টি তার দিকে নিবদ্ধ। এর কারণে সামান্য অস্বস্তিতে গা কাঁপালো ওহির। সবার হতভম্ব মুখের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, আসলে বড় আপা দুপুরে কল দিয়ে বলেছিল চিত্রার গাছগুলো নাকি ভেঙে গেছে, তাই ও নাকি দরজা আটকে বসে কান্নাকাটি করছে। তাই কয়েকটা চারা গাছ নার্সারি থেকে কিনে আনলাম। বাড়ির পরিস্থিতি এমনকি চিত্রার পরিস্থিতিও তত একটা ভালো নেই যে এসব নিতে পারবে, তাই নিয়ে এলাম। সারাদিনের মন খারাপ যেন হাওয়ায় মিলিয়ে গেল। চিত্রা বরাবরই ওহি আপাকে পছন্দ করে বেশি। ওহি আপার দৃঢ়তা সম্পন্ন চালচলনটাই চিত্রার পছন্দের কারণ। কিন্তু ওহি আপা গম্ভীর মুখ বলে তাদের ভাব এতটা জমেনি কখনোই। অথচ সেই ওহি আপাই আজ চিত্রার খুশির কথা ভাবছে। এটাই যেন চিত্রার কাছে রাজ্যের সুখ এনে দিল। চিত্রা ছুটে এলো ওহির দিকে, খুব শক্ত করে জড়িয়ে ধরল ওহি আপার ছোটখাটো শরীরটা। বা হাতটায় টান পড়তেই কেমন চিনচিনে ব্যথা করে উঠল। কিন্তু সে ব্যথায় তোয়াক্কা করল না চিত্রা। সব ব্যথা ছাপিয়েই যেন আজ ওহি আপার আগমন ঘটেছে। চিত্রার পাগলামো দেখে উপস্থিত সবাই হাসলো। যাক, বাড়িটাতে এতদিনে প্রাণ ফিরল। কেমন সতেজতায় ভরে গেল চারপাশ। আশ্বিন মাসে সচরাচর বৃষ্টি দেখা মেলে না। আকাশে কেবল তুলোর মতন মেঘেদের ছড়াছড়ি দেখা যায়। শরতের নরম তুলতুলে আকাশ, আদুরে প্রকৃতি, সজীব গাছপালা দেখতেও ভালো লাগে। অথচ আজ আবহাওয়া শরতের রূপে নেই। ঝিরে ঝিরে বৃষ্টিতে প্রকৃতি কিঞ্চিৎ সিক্ত। সে বৃষ্টির স্রোতে ভিজে যাচ্ছে চিত্রার শরীরের ঢিলে ঢালা জামাটাও। জামার জায়গায় জায়গায় বৃষ্টির ফোঁটার চিহ্ন পরিলক্ষিত। অথচ চিত্রার সেখানে ধ্যানই নেই। সে ফুলের টবে নতুন মাটি চেপে চেপে দিতে ব্যস্ত। এই মেয়ে, শুনলাম আজ নাকি প্রচুর কেঁদেছ। হুট করে এমন ডাকে ভীত হলো চিত্রা। ডান হাতের মুঠোয় থাকা মাটিগুলোকে আরেকটু শক্ত করে চেপে ধরে কেঁপে উঠল। কিন্তু কণ্ঠের মালিককে চিনতে তার সামান্য অসুবিধা হলো না। সে অবাক হয়ে উত্তর দিল, বাহার ভাই, কোথায় ছিলেন কাল থেকে অবধি? কালো টি শার্ট আর গলার দিকটা টানতে টানতে বাহার উত্তর দিল, পার্সোনাল কাজ। কি কাজ বাহার ভাই? চিত্রার প্রশ্নে বাহার ভুরু কুঁচকালো। বেশ তীক্ষ্ণ কণ্ঠে বলল, পার্সোনাল কাজ মানে বুঝো না? যেখানে ব্যক্তিগত শব্দটা উল্লেখ আছে সেখানে সেটার বিশ্লেষণ চাওয়াটা বেশ বোকামি। অথচ তোমায় আমি বুদ্ধিমতী ভাবি। বাহারের কথার ধরনে আবারও মনের কোণে মেঘ জমল চিত্রার। মুখটা অপমানে ছোট হয়ে গেল। সে বেশ শুকনো কণ্ঠে উত্তর দিল, দুঃখিত। তা আজ নাকি অনেক চারা গাছ পেয়েছো? বাহার যে পরিস্থিতি ঘোরানোর চেষ্টা করলো তা বুঝতে বাকি রইল না চিত্রার। সেও মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ বাহার ভাই, জানেন আমার সব সুন্দর ফুলের টবগুলো কে যেন ভেঙে ফেলেছে। কে ভেঙেছে বলো তো? তোমার কাছের কেউ না তো? বাহারের প্রশ্নাত্মক বাক্যে অবাক হলো চিত্রা। তার কাছের কেউ ভেঙেছে মানে? বাহার ভাই কি বলতে চাইলো? তবে কি বাহার ভাই জানে কে এই কাজখানা করেছে? ভাবুক চিত্রার মাথায় চিন্তারা দলা পাকিয়ে গেল। হাঁসফাঁস করে উঠল হৃদয়ের কোণে। অধৈর্য কণ্ঠে তাই সে জিজ্ঞেস করল, আমার কাছের কেউ? কিন্তু কেন বাহার ভাই, আর কে বা করেছে? চিত্রার প্রশ্নে বাহার ঠোঁট উল্টিয়ে বুঝালো যে এর উত্তর তার জানা নেই। হতাশার দীর্ঘশ্বাস বের হয়ে এলো চিত্রার বুক চিরে। মন খারাপ করে বলল, বাহার ভাই, রঙ্গন ফুলের গাছটাও ভেঙে গেছে। অলকানন্দা তো আছে, তোমায় না হয় অলকানন্দা বলবো। এবার বলো তো, নতুন চারা গাছগুলো
কোন কোন ফুলের? অলকানন্দা, হাসনাহেনা, সন্ধ্যা মালতী আর শ্বেতচন্দন। বাহ, অনেক তো। আর কিছু চাই? বাহারের প্রশ্নে চিত্রার দুষ্ট বুদ্ধিগুলো মাথাচাড়া দিয়ে উঠল, টকবক করে উঠল ডানা ঝাপটিয়ে। চিত্রা বাহারের দিকে ঘুরে বাহারকে পুরো পা থেকে মাথা অবধি দেখে কুটিল হেসে বলল, হ্যাঁ চাই তো, আপনাকে চাই। বাহার মেয়েটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল, খুব গভীরভাবে কি যেন ভাবল, অতপর আনমনেই বলল, আমায় চেও না অলকানন্দা। আমায় চাইলে বড়জোর প্রাপ্তির খাতায় বিরাট এক শূন্যতার হাহাকার মিলবে, আমায় মিলবে না। বাহার দাঁড়ালো না আর, কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে নিজের ঘরে চলে গেল। চিত্রা কেবল সে যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মানুষটাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে, মাঝে মাঝে মানুষটা কোথায় উধাও হয়ে যায়। রাত 10টা। অনেকগুলো দিন পর সওদাগর বাড়িতে রাতের খাবারের সময় নক্ষত্রদের মেলা বসলো। বড় চাচি, বড় চাচা, মুনিয়া বেগম, নুরুল সওদাগর, তুহিন, চাঁদনি, মাহতাব, লতা বেগম, চিত্রার ফুপি, ওহি, চিত্রা, দিশান, তিশান সব খাবার টেবিলে উপস্থিত। মুনিয়া বেগম, তার বড় ভাই এবং চিত্রার ফুপি অবশ্য খাবার বেড়ে দিচ্ছে, আর বাকিরা খাবার খাওয়ায় মগ্ন। এর মাঝেই সিঁড়ি বেয়ে বাহারকে নিচে আসতে দেখে ডাক দিল নুরুল সওদাগর। এই ছেলে দাঁড়াও, কথা আছে। যেহেতু তাদের মেইন দরজার বাহিরে ছাদের সিঁড়ি, সেহেতু সবাই বাহারকে তেমন খেয়াল করেনি। নুরুল সওদাগরের ডাকেই সবার দৃষ্টি বাহারের দিকে গেল। বাহারও হয়তো প্রস্তুত ছিল না হুট করে ডাকের, তাও আবার নুরুল সওদাগর এমন অনাকাঙ্ক্ষিত সময় ডাকবে সেটা যেন ভাবনার বাহিরেই। থমথমে পরিবেশে সকলের অবাক দৃষ্টির দিকে চোখ বোলালো নুরুল সওদাগর, অতপর ভাত নাড়তে নাড়তে বেশ ধীর কণ্ঠে বলল, ভেতরে এসো, অত দূর থাকলে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করবো না। দূরের মানুষ দূরে থাকাই ভালো। আপনি বলুন, আমি শুনছি। বরাবরের মতনই বাহারের কাঠখোট্টা জবাবে বিরক্ত হলেন নুরুল সওদাগর। হাতে নেওয়া ভাতের লোকমাটা আবার থালায় রেখে দিল সে। কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, আমাদের সন্দেহের তালিকায় কিন্তু তুমি আছো, তাই এমন কিছু করো না যেন সন্দেহ প্রখর হয়। এটা তো স্বাভাবিক কথাই, যে লোক নিজের মেয়েকে সন্দেহের তালিকায় রাখতে পারে সে যে আমাকেও রাখবে এটা আমি জানি। নতুন কোনো খবর থাকলে বলেন। এমন একটা খবর পাওয়ার পর অন্য কেউ হলে ঘাম ছুটে যেত হয়তো, অথচ এ ছেলের কেমন গাছাড়া ভাব। বিরক্তিতে তেতে উঠল নুরুল সওদাগরের অনুভূতি। সে আর কথা না দমিয়ে রেখে বেশ ধমকে বলল, কাল তুমি কোথায় গিয়েছিলে? তুমি কি জানো জাহিদের উপর এসিড নিক্ষেপ করা বাইকের ছেলে দুটোর লাশ পাওয়া গেছে? কাল তুমি শহরে ছিলে না, শহরের বাইরেও খুব পুরনো একটা বাড়ি থেকে ছেলে দুটোকে পাওয়া গেছে। মহিন যেদিন খুন হলো সেদিনও তোমার খোঁজ খবর ছিল না। হিসেবগুলো কেমন একে একে মিলে যাচ্ছে, খেয়াল করেছো? ওহির সবে মাত্র মুখে দেওয়া ভাতের লোকমাটা গলায় আটকে গেল নুরুল সওদাগরের কথা শুনে। নাকে মুখে খাবার উঠে বাজে অবস্থা। নুরুল সওদাগরের বলা কথাটা সবাইকে যেন অবাক করে তুলল। শেষমেশ কিনা লোকটা বাহারের দিকেও আঙুল তুলল। সবাই যখন ব্যতিব্যস্ত হয়ে ওহির দিকে পানি তুলে দিল, বাহার তখন করে হেসে উঠল। একটা ছন্নছাড়া ভাব নিয়ে বলল, পুলিশদের কি কাজই এটা? অপরাধী না পেলে এরে ওরে অপরাধী বানিয়ে দেওয়া, এ কেমন বিচার? যাই হোক, আপনার দরকারি কথা কি শেষ? আমি এবার যাই। নুরুল সওদাগর ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। এ ছেলের মনে প্রাণে কি একটুও ভয় নেই? এমন একটা কথা শোনার পরেও একটা মানুষ এত স্বাভাবিক কি করে থাকে? ভাবতেই হতাশার একটা শ্বাস বেরিয়ে এলো। নুরুল সওদাগরের চুপ থাকা দেখে আফজাল সওদাগর বেশ শীতল কণ্ঠে বাহারকে বলল, যেহেতু আইনের চোখ তোমার দিকে পড়েছে, একটু সাবধানে থেকো। আচ্ছা, সাবধানে না থাকলে কি হবে? কে চোখ খুঁজতে গিয়ে কেউটে বেরিয়ে আসবে নাকি? বাহারের কথার ধরনে সবাই হতভম্ব চোখে তার দিকে তাকিয়ে রইল। বাহার অবশ্য তার ধার ধারল না, বরং খুব স্বাভাবিকভাবেই হাঁটতে হাঁটতে মেইন গেট পেরিয়ে রাস্তায় চলে গেল। রাতের রাস্তা আবার তার খুব প্রিয়। নিশ্চুপ হয়ে সবাই কেবল বাহারের যাওয়ার দিকে তাকিয়ে রইল। নীরবতাকে ভেঙে আফজাল সওদাগর কথাকে অন্যদিকে ঘুরিয়ে বললেন, আচ্ছা, তোমার কি মনে হয় নুরু, ওই ছেলে দুটোকে কে মেরেছে? কোনো কুল পাচ্ছি না ভাইজান। যদি মাহিন ওদের দিয়ে কাজটা করায় তাহলে মাহিন তো মারাই গেছে, ওদের খোঁজ জানলো কে? আর খুব সম্ভবত মাহিনকে যে মেরেছে সে একাই এ কাজ করেছে। তোমরা কি সত্যি সত্যি বাহারকে সন্দেহ করছো?
হ্যাঁ ভাইজান, সন্দেহের খাতায় তো সবার নামে রাখতে হবে, আর কেসটা এত জটিল হচ্ছে যে না রেখে উপায় নেই। আফজাল সওদাগর হতাশার একটা শ্বাস ফেললেন। কি যেন বলতে না পারায় ছটফট ভাবটা ফুটে উঠল মুখে। কেউ খেয়াল করলো কি না কে জানে। মাঝে অতিবাহিত হলো আরও দিন 2। আজ চেরিরা চলে যাবে দেশ ছেড়ে। রাত 9:30টায় ফ্লাইট। সওদাগর বাড়িতে ঘোর শোকের ছায়া। বাচ্চাটার জ্ঞান ফিরলে কেমন তাকিয়ে থাকে, আবার ঘুমের ওষুধের জোরে ঘুমিয়ে যায়। কোনো কথা বলে না, কেমন জড় পদার্থ। অথচ এই মেয়ের হাসিতেই বাড়িতে মুক্তা ঝরত। বাড়ির ড্রয়িং রুমে সকলের নিস্তব্ধতা যেন হাহাকার করে উঠেছে। অবনী বেগম কেবল ধীর স্বরে কেঁদেই যাচ্ছে। অবশেষে অনবরত কান্না থামানোর জন্য ধমক দিলেন মুনিয়া বেগম। শক্ত কণ্ঠে বললেন, এত কান্নাকাটি করছো যে সেই ভিনদেশে গিয়ে শক্ত থাকবে কিভাবে? তোমার সাথে কিন্তু কেউ থাকবে না, এখন থেকেই তো শক্ত হতে হবে। আপনি আর সন্তানের মর্ম কি বুঝবেন? বরগাছে লাগিয়েছেন। বজ্রপাত হলেও যেন এমন ভয়ঙ্কর নিশ্চবতা হতো না যতটা এই কথার প্রভাবে হয়েছে। অপ্রত্যাশিত কথাটা যেন বাড়ির গহীনে রোপণ করে রাখা অনেক বছরের ভিত্তিটাকেও খানিক নাড়িয়ে দিল। উপস্থিত সবাই বিস্ফোরিত নয়নে অবনীর দিকে তাকিয়ে রইল। কথাদের তীক্ষ্ণ আন্দোলনেই যেন চুপ করে গেলেন সবাই। অনেকের কাছে বোধগম্য হলো না অবনী কি বলেছে, আবার অনেকে মানতে পারছে না অবনী এমন কিছু বলেছে। আফজাল সওদাগরের স্ত্রী রোজা সওদাগর ভয়ঙ্কর এক ধমক দিয়ে উঠলেন ছোট যাকে। চোখ রাঙিয়ে বললেন, আক্কেল জ্ঞান কি চোখে খেয়ে ফেলেছিস? কোথায় কাকে কি বলতে হবে তা কি ভুলে গেলি? পুরনো কাসন দিয়ে ঘাটলে কেবল গন্ধ ছাড়া কিছুই বের হবে না। ওহির মা, তুই নিজের পায়ে নিজে কুড়াল মারিস না, তবে অতীতের অনেক কিছুই বের হবে। অবনী হয়তো নিজেও প্রস্তুত ছিল না এমন একটা কথা বলার জন্য। অতিরিক্ত শোকে আর রাগে মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়। তখন তারা কি বলে কি করে তা নিজেরাও জানে না। তাই অতিরিক্ত রাগে বা শোকের বলা কথার আঘাতে অনেক মানুষ হারায়। অবনী নিজের ভুল বুঝতে পেরে থতমত খেয়ে গেল। আমতা আমতা কণ্ঠে মুনিয়া বেগমের উদ্দেশ্যে বলল, ছোট আপা, আপনাকে আসলে ওইভাবে কথাটা বলতে চাইনি। আসলে সন্তানের চিন্তায় মাথাটা খারাপ হয়ে গেছে, বুঝেনি তো। না অমনি, আমি আসলে বুঝি না সেই সব বড়গাছা লাগিয়েছি কিনা। মুনিয়া বেগমের খোঁচা মারা কথাটা ঠিক গায়ে লেগে গেল অবনীর। মুখ ছোট হয়ে এলো তার। বাড়ির ছোট সদস্য তুহিন, তিশান, দিশান, চিত্রা, ওহি কেবল দেখে গেল এ নীরব যুদ্ধ। তারা হয়তো যুদ্ধের ভাষা কিছুই বুঝলো না, কিন্তু এতটুকু তারা ঠিকই জানে যে মুনিয়া আর অবনী নামের নারী দুজন সবসময় একে অপরের বিপরীতে শীতল একটা যুদ্ধ চালিয়ে যায়। অন্যান্য সময় হলে এ যুদ্ধের কোনো কিছুতেই তারা আগ্রহ প্রকাশ করতো না, কিন্তু আজকের ব্যাপারটা একদমই ভিন্ন। আজকে কথার ভাষাগুলো কেমন যেন বিষাক্ত, তিক্ত কিছু দ্বারা মোড়ানো। এই শীতল যুদ্ধকে স্থগিত করতে রোজা সওদাগর গম্ভীর স্বরে বলে উঠলেন, বাচ্চাদের সামনে তোদের কথাগুলো বেমানান, এতটুকু বোঝার ক্ষমতা তোদের থাকা উচিত। বড় চাচি ছোট চাচি অমন কথা বললো কেন? আম্মু কেন বুঝবে না সন্তানের কষ্ট? আম্মুর আমরা আছি না, এসব কেন বললো ছোট চাচি? ঠিক এই ভয়টাই পেয়েছিল ঘরের বড় সদস্যরা। চিত্রার প্রশ্নে তাদের ভেতর ভয়ের দানাগুলো কেমন শিরা উপশিরায় ছাড়িয়ে গেল। নুরুল সওদাগর দমকে উঠলেন মেয়েকে। তুমি বড়দের মাঝে কথা বলছো কেন? তুমি কখনোই ঠিক হবে না, তাই না? বড়রা ছোটদের মাঝে এমন অহেতুক কথা বলতে পারলে ছোটদেরও সে কথার বিশ্লেষণ চাওয়ার অধিকার আছে বাব্বু। আপনি ধমকটা সঠিক জায়গায় ব্যবহার করতে পারেননি বলে আজ মানুষ এসব কথা বলার সুযোগ পেয়েছে। তুহিন সবসময়ই গম্ভীর ছেলে, কিন্তু সঠিক জায়গায় সঠিক কথা বলতে সে ভুল না। বোনকে প্রচুর ভালোবাসে কিনা। নুরুল সওদাগরের ধমকে চিত্রার চোখের জলের অবাধ্য হলো। টইটম্বর হয়ে ঘর বাসালো চোখের ভেতরের আস্তরণে। ঠোঁট ফুলিয়ে কান্না এলো। বাবা সবাইকে কত ভালোবাসে, অথচ তার বেলাতেই এসে এতটা নিষ্ঠুর হয়ে যায় কেন? তুহিনের কথা যে অবনী বেগমের তেমন ভালো লাগেনি তা অবনী বেগমের মুখ চোখের ভাব দেখেই বোঝা গেল। সে মুখটাকে পাংশুটে বর্ণ করে তুহিনের উদ্দেশ্যে বলল, ভুল মানুষ মাত্রই হয় তুহিন, তাই বলে বড়দের এভাবে বলা উচিত না। তোমার মতো ছেলের কাছে অন্তত এটা আশা করা যায় না। বড়রা যদি নিজেদের সীমাবদ্ধতা ভুলে যায় তবে এসব হবেই চাচি। আপনার জন্য এবারের ইতিহাসটা ভীষণ আদার।
তাই আপনার এসব অসাম্যর্য কথা না বললেই খুশি হব। সময় ভদ্র মানুষ কিন্তু আদব বলে বেয়াদব হয়ে যায়। অবনী বেগম হতভম্ব চোখে তাকিয়ে রইলেন তুহিনের দিকে। তুহিনের মতন ঠান্ডা ছেলে কিনা তাকে এসব বলেছে? অপমানে অপমানে শিউরে উঠলেন সে। নুরুল সওদাগরের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বললেন, আপনার সন্তান আমার সাথে এমন আচরণ করছে, কিছু বলবেন? নুরুল সওদাগর বরাবরই ছেলের সাথে তর্কাতর্কিতে কম যান, কারণ সে তার ছেলেকে জানে। ছেলে তার অনেক ভদ্র, কিন্তু মা বোনের প্রতি বেশি পজিটিভ। সেখানে তার এই সত্তার উপর কেউ আঁচড় কাটলে সে হিংস্র হয়ে যায়। তবুও নুরুল সওদাগর ডাক দিলেন ছেলেকে, রাশভারী কণ্ঠে বললেন, তুমি থামো, তোমার চাচি হন উনি, সম্মান দাও তাকে। বড়দের সাথে অভদ্রতা তোমায় শেখায়নি। কিন্তু তুহিন সোফা ছেড়ে দাঁড়িয়ে গেল। সোফার সামনে সেন্টার টেবিলের উপর রাখা ফুলদানিটা আছাড় মেরে ভেঙে ফেলল। হুট করেই শান্ত তুহিন রাগী হয়ে উঠল। মুখ চোখে যেন অগ্নি বর্ষণ হচ্ছে। গলার রক টান টান হয়ে ফুলে গেছে। সে সিংহের মতন গর্জন দিয়ে উঠে বলল, আপনি যা শিখিয়েছেন তা সমাজে দেখালে আপনার মুখ থাকবে তো? আর কত বলবেন? আর কত? আপনাদের জন্য আমরা হীনমান্যতায় ভুগি। লজ্জা হয় না আপনাদের? আবার আমার বোনকে নিয়ে আপনি কথা বললেন। আপনার মুখে ওর নামটাও বেনা মানান। কথা শেষ করেই ধপাধপ পা ফেলে তুহিন নিজের রুমে চলে গেল। হুট করেই ড্রয়িং রুমের এমন বিধ্বস্ততাই সবাই অবাক। রোজা সওদাগর মুখ বাঁকিয়ে উঠলেন, বিরক্তির স্বরে বললেন, ওহির মা কয়লা ধুলে ময়লা যায় না, তুই তার প্রমাণ। তুহিনের মতো ঠান্ডা ছেলেকেও রাগিয়ে দিয়েছিস। তোর জন্য আমার ছোট্ট দেবরটা দেশি মুখী হয় না, সংসার থাকতেও বৈরাগী সে। তোর জন্য ওহি মেয়েটা আজ এমন নিঃশব্দ। অথচ তুই মানুষ হলি না, সংসারটা খেলি আমার সোনার সংসারে হাত দিয়েছিস। অবনী আঁচলে মুখ চেপে কেঁদে দিল। আজ অনেকের অনেক কথা যেন কেমন ভয়ঙ্কর অতীতের আভাস দিল। হতভম্ব মানুষজন কেবল দেখে গেল এই কাণ্ড। তাদেরকে আরেকটু অবাক করে দিয়ে ঘরে প্রবেশ করলো বিধ্বস্ত বাহার, যার মাথা ফেটে রক্ত বেরিয়েছে, টি শার্টটাও ছিঁড়ে গিয়েছে, ডান হাতের কোণের দিকে ছিলে আছে। বিধ্বস্ত এই বাহারকে দেখার পর সবার ভেতর উত্তেজনারা পাখা ঝাপটানো শুরু করেছে ক্রমাগত। আজ বছর এক তো হতে চলল, মানুষটাকে সবাই দেখছে, অথচ এমন রূপ কখনোই দেখেনি। এজন্য হয়তো অবাক ভাবটা বেশি। বাহারকে দেখে সবার প্রথম মুনিয়া বেগমেই দৌড়ে এলেন। ব্যতিব্যস্ত কণ্ঠে বললেন, বাবা, কি হয়েছে তোমার? এত ব্যথা পেয়েছো কিভাবে? ইস, আসো, সোফায় এসে বসো। বাহার দ্বিমত পোষণ করল না, বরং বেশ বাধ্য ছেলের মতন সোফায় গিয়ে বসল। সে সোফায় বসতেই সম্বিত ফিরে পেল সবাই। অতঃপর শুরু হলো হম্বি তম্বি। চিত্রা বাহারের বরাবর সোফাতেই বসেছিল। সে উঠে গেল না, উৎকণ্ঠিত হলো না, কেবল নিশ্চুপ হয়ে দেখল বাহারকে। এমন বাহারকে কখনো দেখেনি সে, হয়তো আজ তাই মানতে পারছে না সে দশা। ওই ঠান্ডা শরবত এনে দিল। চিত্রার ফুপি দুধের মাঝে হলুদ দিয়ে নিয়ে এলো। মুনিয়া বেগম তোয়ালে ভিজিয়ে নিয়ে এলো। অথচ বাহার শটান সোজা হয়ে বসে রইল, কোনো হেলদোল করল না, ব্যথায় মুখ কুচকালও না। কিন্তু তার ক্ষতগুলো দেখলে যে কেউ বুঝবে ব্যথার গভীরতাটা ঠিক কতটুকু। সবার এত অস্থিরতায় বাহার নিবিড় রইল, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলো যেন সবটা। সাথে একবার পলক ঝাপটে দেখে নিল চিত্রাকেও। সবার ব্যস্ততার মাঝে গম্ভীর নুরুল সওদাগরের কণ্ঠ ভেসে এলো। রাশভারী কণ্ঠে সে বলল, মারামারি করছো? গুন্ডামি করার গুণটাও যে তোমার মাঝে আছে জানা ছিল না। এমন তীক্ষ্ণ কথার পরিবর্তে বাহার মলিন হাসল, ক্ষীণ স্বরে বলল, বখাটের খাতায় যার নাম জল জল করে তার বখাটে গুণ থাকবে না সেটা ভাবলেন কিভাবে? নুরুল সওদাগর হয়তো আরও কিছু বলতেন, কিন্তু তাকে চুপ করিয়ে দিল চিত্রা। খুব ভদ্রতার সাথে সে বলল, আব্বু থামুন। ক্ষত যার এমনিতেই আছে তার ক্ষত বাড়ানোর কি প্রয়োজন? অনেক তো ক্ষত করলেন, মাঝে মাঝে প্রলেপ লাগালেও পারেন। চিত্রা নামের মেয়েটির মুখে যে এমন কথা উচ্চারিত হবে তা সবার এই ভাবনার বাহিরে ছিল, যার জন্য উপস্থিত সবাই হতবিহ্বল, দৃষ্টি চিত্রাতে নিবদ্ধ। আজ যেন একের পর এক চমকের তাজ্জব সওদাগর বাড়ি। হুট করেই বাড়ির মানুষগুলো যেন বড্ড অপরিচিত হয়ে উঠেছে।
এতটা অপরিচিত তারা হয়তো কখনোই ছিল না। উপস্থিত বিস্মিত সব চেহারার মাঝে কেবল একজনের মুখে চাপা হাসির রেখা দেখা দিল। যে মানুষ চিত্রাকে ঘাত প্রতিঘাতের বাণী শুনিয়েছিল। পরপর ছেলে ও মেয়ের এমন উত্তর দেওয়ার ভঙ্গিমায় নুরুল সওদাগরও যেন কথা বলতে ভুলে গেলেন। মেয়ের দিকে কতক্ষণ তাকিয়ে রইলেন নিরুত্তর। আশপাশ হাতড়ে যখন ভাটা পড়ল শব্দগুচ্ছের সমুদ্রে, তিনি নতজানু হয়ে প্রস্থান নিলেন। সে যেন দেখলেন মিছে ক্ষমতার আস্ফালন এখন আর চলবে না। ভ্রমের কাতুর্য ভেঙে পড়েছে অনবরত। নুরুল সওদাগর চলে যেতেই সকলের ভেতর থাকা টানটান উত্তেজনারাও মিয়ে এলো। বুক ভরে শ্বাস নিল সবাই। তারা ভেবেছে এই হয়তো নুরুল সওদাগরের বাজখাই গলায় ফেটে পড়বে, এই হয়তো ছোট চিত্রা পিষে যাবে নুরুল সওদাগরের কথার তীক্ষ্ণতায়। কিন্তু তেমন কিছুই হলো না। রুদ্ধশ্বাস সময়ের পরিসমাপ্তি হলো। সবাই আবার ধ্যান দিল বাহারের দিকে। ছেলেটাকে কেমন ক্লান্ত দেখাচ্ছে। মুনিয়া বেগমের ভীষণ মায়া হলো। ছেলেটার চুলগুলোতে হাত বুলিয়ে দিল, ধীর কণ্ঠে শুধালো, বাবা, তোমার যে বড় ক্লান্ত লাগছে, ঠিক কি হয়েছে বাবা? বাহার সে প্রশ্নের উত্তর দিল না, বরং কেমন কণ্ঠে যেন বলল, আমায় আগে একটু ভাত দিবেন আন্টি, বড্ড খিদে পেয়েছে। কণ্ঠটা কেমন অসহায় শোনালো। কেবল পেটের ক্ষুধা না, মনে হলো এ যেন কত বছরের না পাওয়া হাহাকার। বাহারের কণ্ঠে আজ অসহায়ত্ব, খেতে চাওয়ার হাহাকার। মুনিয়া বেগম সাথে সাথে ছুটে গেলেন রান্নাঘরে, প্লেট ভরে ভাত নিয়ে এলেন। তার জীবনে এমন নিষ্ঠুর আবদার যেন সে আর শুনেনি। একটু ভাত দিবেন, কথাটার মাঝে যেন কিছু একটা ছিল যা নাড়িয়ে দিল সকলের অন্তরের অন্তরস্থল। ভাত আনতে কোনো বাক্য ব্যয় না করেই হাত ধুয়ে বাহার খাওয়া শুরু করলো। খুব মন দিয়ে সে খাবার খেলো। এতদিনের মাঝে কখনো বাহারকে এমনভাবে খেতে দেখেনি কেউ, বরং হয়েছে উল্টোটা। কত সময় দেখা যেত বাহারের পরের টেবিলে উন্মুক্ত রাখা খাবারের থাল, যার এক বিন্দু খাবার নড়চড়ও হয়নি। কত কত সময় বাহার খাবারের প্লেট ফিরিয়ে দিত। খাবারের প্রতি তার বড্ড অনীহা, অথচ সে বাহার আজ তৃপ্তি করে খাচ্ছে। মায়া হলো লতা বেগমেরও। কাঠখোট্টা মহিলাটাও আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলো, বাবা, সারাদিন খাওনি তাই না? বাহার খেতে খেতেই খুব স্বাভাবিক স্বরে উত্তর দিল, না আন্টি, আসলে পকেটে টাকা ছিল না, মাস শেষ তো, টিউশনির টাকাও শেষ। বেকার মানুষের বেঁচে থাকাটাই তো যুদ্ধ আন্টি। সে যুদ্ধে আমাদের ভাত না খেয়ে কতগুলো দিন কাটানোর গল্প থাকে, ফুটপাতে রাত কাটানোর গল্প থাকে, প্রিয় মানুষ হারানোর গল্প থাকে, আপন মানুষদের আবদার পূরণ করতে না পারার গল্প থাকে, সাথে গল্প থাকে আমাদের বখাটে হওয়ার। দারিদ্রতা এমন একটা রোগ যা মানুষকে বেহায়া করে দেয়, আর বেকারত্ব এমন একটা অভিশাপ যা মানুষকে লজ্জাহীন করে দেয়। অথচ প্রতিনিয়ত আমাদের বাঁচতে হয় লজ্জায়, লজ্জায়, হীনমন্যতায়। সিগারেটের ধোঁয়া দেখে মানুষ ঠাট্টা করে বলে বেকারের বিলাসিতা। কেবল ওই নিকোটিন জানে কত হাহাকার উড়িয়ে দেই আমরা সেই ধোঁয়ায়। মানুষ তো শালা বেঈমান, নিকোটিন অন্তত সেটা না। কথা শেষ, সাথে খাওয়াও শেষ। সবাই কেবল নীরব শ্রোতা। বাহার ছেলেটা এত কথা বলতে জানে তা কেউই জানতো না। এক বাক্য থেকে দু বাক্য কোনো কথা তার গিয়েছে কিনা সন্দেহ। আর আজ সে ছেলে কিনা বেকারত্বের হাহাকার পাঠ খুলল। অথচ এতদিন সবাই ভাবত বাহার মানেই ভবঘুরে, ডোন্ট কেয়ার ভাবের ব্যক্তি, ব্যথা আঘাত যাকে ছুঁতে পারে না। খাবার শেষ হতেই ওহি প্লেট নিয়ে রান্নাঘরে রেখে এলো। বাহার হেলান দিয়ে বসলো সোফায়। মুনিয়া বেগমও বসলেন বাহারের সাথে। বাহারের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এবার বলো তো ঠিক কি হয়েছে? তোমায় তো কখনো মারামারি করতে দেখিনি, তবে আজ? বাহার ছোট্ট শ্বাস ফেলল, ক্ষীণ স্বরে বলল, আমাদের ভার্সিটির মাঝে অতিরিক্ত রাজনীতির চর্চা। বর্তমানে যে ছাত্রলীগ নেতা আছেন তিনি বেশ উশৃঙ্খল। তারই উশৃঙ্খল কাজে প্রতিবাদ করাতেই নেতার চামচারা খেপে যায়। অতঃপর শুরু হয় ধস্তাধস্তি। সবাই আফসোসের দীর্ঘশ্বাস ফেলল। বর্তমানে পড়াশোনার জায়গাগুলোও হয়তো ব্যবসায়ের জায়গা না হয়ে রাজনীতি হয়ে গেছে। এর বিরুদ্ধে কথা বললেই তোমার ধ্বংস নিশ্চিত। তবে কি বাহার পা ফেলল সেই ধ্বংসের পথে? রাত 8:30। সওদাগর বাড়ির প্রায় সব সদস্য দাঁড়িয়ে আছে বিমানবন্দরে।
আর কিছুক্ষণ পর তাদের বাড়ির ছোট্ট হাসির জাদুকরটা পথ ধরবে ওই স্বচ্ছ আকাশ পানে। আবার সুস্থ হয়ে সে ফিরবে কিনা তা জানা নেই কারো। কেবল তারা বুকে একরাশ আশা পুষে সৃষ্টিকর্তার নিকট করুণ প্রার্থনা তুলে দিয়েছে, বাচ্চাটা ফিরে আসুক, বাচ্চাটা বাঁচুক, হাসুক। আর এক দফা কান্নার রোল পড়ল বিমানবন্দরে। অ্যাম্বুলেন্স থেকে ছোট চেরির দেহটা যখন নামানো হয়, হাউমাউ করে কেঁদে ওঠে সবাই। মেয়েটা কেমন ফ্যালফ্যাল করে তাকিয়ে দুই নয়ন ভরে দেখল সে বাড়ির সদস্যদের। কত কিছু যেন বলার ছিল বাচ্চাটার, অথচ ভাগ্যের নির্মমতায় বলা হলো না কত কিছু। কেবল দেখে গেল সবাইকে। বাচ্চাটার সুস্থ চোখ জোড়া দিয়ে পানি গড়িয়ে পড়ল। বাচ্চাটাও যেন বুঝলো তার অনিশ্চিত ভবিতব্যের কথা। বাচ্চার কান্না দেখে শক্ত সামর্থ্য মানুষগুলো শক্ত রইল না, কেমন পাংশুটো হয়ে এলো সকলের মুখশ্রী। সবচেয়ে বেশি চিৎকার শোনা গেল চিত্রার। চেরিকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করার কাজটা যেন অগোছালো চিত্রের উপরেই ছিল। আর ছোট চেরির জানো যে চিত্রাতে নিবদ্ধ। চিত্রা আপা ছাড়া যেন তার গতি নেই, অথচ এই আপাকে ছেড়েই যেতে হবে দূর দেশ। চেরির ছোট শরীরটাকে জড়িয়ে ধরল চিত্রা। চেরি তখনও স্ট্রেচারে শোয়ানো। চিত্রা হাউ মাউ করে কাঁদল। চেরিকে জড়িয়ে ধরে অনবরত বলে গেল, চেরি সোনা, তাড়াতাড়ি ফিরবে কেমন? আপা তোমার জন্য পথ চেয়ে থাকবে, ফিরবে না পাখি? আপা তোমায় অনেক চকলেট দিব, ভাত খাইয়ে দিব, তাড়াতাড়ি চলে এসো কেমন? আবার কান্না হয়তো সহ্য হলো না বাচ্চাটার। সে কেবল ডানে বামে ধীর গতিতে মাথা নাড়ল, হয়তো কান্না না করার ইশারা করল। একে একে পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে ভাব বিনিময় করল সে। হয়তো এই শেষ যাওয়া, আবার এমনও হতে পারে হয়তো ফিরে আসবে সে। এক অনিশ্চিত উৎকণ্ঠা নিয়ে সবাই বিদায় জানালো চেরিকে। প্লেন যতক্ষণ না আকাশপথে উড়াল দিল ততক্ষণ সবাই বিমুখ হয়ে চেয়ে রইল। কত মজা আনন্দ আর হবে না। সওদাগর বাড়ির কোনায় কোনায় যেন শূন্যতার আভাস। চেরিদের প্লেন গন্তব্য ধরতেই গন্তব্য ধরল মুনিয়া, চিত্রা, ওহি, নুরুল, আফজাল, সওদাগর, তুহিন। যেতে যেতে চিত্রা আবার পিছু ফিরে তাকালো। পিছু টান যে বড় টান। রাত 11টা। ঢাকা শহরের তুমুল জ্যাম পেরিয়ে অবশেষে নিজ বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো চিত্রাদের গাড়ি। ক্লান্ত দেহ, দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে যখন তারা বেরিয়ে এলো, বাড়ির দারোয়ান চাচা হুড়মুড় করে ছুটে এলো, যেন এতক্ষণ সে তাদের অপেক্ষাতেই ছিল। নুরুল সওদাগর গাড়ির দরজা লাগিয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে? আপনাকে এমন লাগছে যে? বৃদ্ধ দারোয়ান ফ্যালফ্যাল করে কেঁদে দিল। বাচ্চাদের মতন অভিযোগ করে বলল, স্যার, বাহার বাবাকে পুলিশে নিয়ে গেছে একটু আগে। সময় খুব দ্রুত অতিবাহিত হয়। কত কাজ করব করেও সময়ের এই দ্রুততায় আর করা হয় না। কেবল সময়ের স্রোত নিয়তিকে ভাসিয়ে যেথায় নিয়ে যায় আমরা নির্লিপ্তভাবে সেখানেই যাই। গতকাল রাত পুরোটাই বাহারের কেটেছে জেলে। তার এত এত বন্ধু হুট করেই যেন মরীচিকার মতন উদাও হয়ে গেল। যাদের জন্য বাহার জান দিতে প্রস্তুত, আজ তারাই নিরুদ্দেশ। বিপদে পড়লেই তো মানুষ চেনা যায়। অবশেষে আজ দুপুর 2টোয় বাহারকে জেল থেকে ছাড়ানো গেল। এর জন্য আফজাল, সওদাগর আর তুহিন কম কাঠখড় পোড়ায়নি। কত ছোটাছুটির পর অবশেষে তারা কাজে সফল হলো। বাহারকে জেল থেকে বের করেই স্বস্তির নিঃশ্বাস ফেলল তুহিন। রাজনীতির ঝামেলায় ফেসে যাওয়া খুব বিরাট রকমের ঝামেলা। জীবন, ক্যারিয়ার সব ফেসে যাবে। জেল থেকে ছাড়া পেয়েই সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ধকল তো আর কম গেল না, শরীর যে ভীষণ ক্লান্ত। বিগত কতগুলো দিন ধরে সওদাগর বাড়িতে ঝড় চলছে। এ ঝড়ের শেষ কোথায়, কতটা নিঃশেষ করার পর তা জানা নেই কারো। সূর্যাস্তের ঠিক পূর্ব মুহূর্তে ইতালির ভ্যাটিকান সিটিতে পা রাখে অবনী, সাথে তার অসুস্থ মেয়ে চেরি। আশেপাশের প্রকৃতি মানুষজনের দিকে চোখ বুলিয়ে নেয় সে। কি সুন্দর, অথচ এ সুন্দর তো সে চায়নি। পরিচিত দেশ ছেড়ে এই ভিন দেশে তো সে কখনো পাড়ি দিতে চায়নি। তবে আজ নিয়তির খেলায় ভাসতে ভাসতে সে এত দূর এসেছে। বুক চেড়ে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। ব্যাগ থেকে অবনী ফোনটা বের করলো। পঞ্চমবারের মতো রিং লাগালো তার স্বামী আমজাদ সওদাগরের ফোনে। মানুষটা কেমন দায়িত্ব জ্ঞানহীন হলে এমন সময়ে ফোন রিসিভ করছে না, অথচ এয়ারপোর্ট থেকে তাদের একসাথেই হসপিটালের উদ্দেশ্যে যাওয়ার কথা। অবশেষে পঞ্চমবারের মতন ফোনটা রিসিভ না হয়েই কেটে যেতেই হতাশার শ্বাস ফেলল অবনী।
মন খারাপের বিজ্ঞাপনে ভরে গেল তার হৃদয় মাঝার। এই অচেনা শহরে এই মুহূর্তে দাঁড়িয়ে তার নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে। চেরির ঘুমন্ত নিথর দেহটার দিকে তাকাতেই অসহায়ত্ব যেন পাহাড় ছুঁয়ে দিল। জীবনে অনেক কাজ সে করেছে, অনেক অন্যায় করেছে, অল্প বয়সের আবেগে বেসে গিয়ে পুরো জীবনটা অবহেলার সমুদ্রে ঠেলে দিয়েছে। কিন্তু আজকাল তো বয়স হয়েছে, বোঝাও হয়েছে, মোটামুটি ভালো মন্দ সে বুঝতে পারে। তাই তো এখন সন্তানগুলোকে আঁকড়ে ধরার প্রচেষ্টা। কিন্তু সেই সন্তানদের উপরেই আজ বিপদ। এই অচেনা প্ল্যাটফর্মে পরিচিত মুখটা দেখতে পাওয়ার আশঙ্কা নিয়ে সে গাড়িতে উঠে বসল। এই গাড়ি এখানের অবস্থানরত হসপিটাল থেকে আনা হয়েছে, যেখানে চেরিকে ভর্তি করানো হবে। অবনী বেগমের হৃদয় তোলপাড় করে কান্না এলো। এত বছরের পাওয়া না পাওয়ার গল্পে ভারী হলো কান্নার সুর। প্রাপ্তি অপ্রাপ্তির এই 12 মাসের জীবনে তার 10 মাসেই কেটেছে শূন্যতার হাহাকারে। এসব বিষাদের গল্প তার কান্নার গতিবেগ বাড়ালো, বই কমল না। আমজাদ সওদাগর আসেনি, এই কথাটা তাকে যত বেশি না কষ্ট দিয়েছে, তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে তাকে তার ভাবনা যে আমজাদ সওদাগর হুট করে দায়িত্বজ্ঞানহীন হয়ে গেছে। মানুষ বরাবরই কোমল প্রাণী, তারা চায় তাদের মন খারাপ, একাকিত্ব কেউ বুঝুক। কিন্তু যখন তাদের এই চাওয়াটা পূর্ণ হবে না বুঝতে পারে, তখন তাদের মনে ঘরে নামে ভীষণ শোক। অবনী বেগমও সেই মানুষের বাহিরে না। চৈত্রের অপ্রাপ্তি, বৈশাখের শূন্যতা সব মনে করে বাড়াচ্ছে তার মন খারাপের খাতা। সন্তান প্রেমিক সহজ সরল আমজাদ সওদাগরও বদলে যেতে পারেন, তা অবনীর মানতে কষ্ট হচ্ছে। মাথার উপর নিকোষ কালো আকাশ, হৃদয় ব্যথার আন্দোলন, কণ্ঠে উন্মাদনা মাখানো গান। তীর ভাঙা ঢেউ আমি, নির্ভাঙা ঝড়, উজান ভাটির দুনিয়াতে সবই হলো পর। কি হাহাকার সে গান! কে জানে কত গল্প মানুষের হৃদয়ে দাফন দেওয়া থাকে, কজনেই বা সে সবের খবর রাখে। হাতের গিটারে অনবরত সুর তুলে যাচ্ছে। কখনো গেয়েছে বাহার বখাটে হওয়ার গল্প, কখনো সে সুর তুলেছে বিরহের। পরপর কতগুলো গানের পর থেমে গেল তার হাত। বিরক্তির ঢেকুর তুলে অসহ্য অনুভূতিদের ঝেড়ে ফেলতে চাইল। চোখ টকটকে লাল, তার মুখে অবহেলার চাপদারি। হাতের গিটারটা ছাদের বেশ প্রশস্ত রেলিংটার উপর রাখল। পকেট থেকে তার অতি প্রিয় সাথী নিকোটিনকে বের করেই 2 ঠোঁটের মাঝে চেপে ধরল। দেশলাই জ্বালানোর মুহূর্তেই কেউ এসে ছো মেরে টেনে নিল ঠোঁটের ভাঁজে থাকা সিগারেটটা। বাহার অবাক এবং বিরক্ত হলো। প্রয়োজনের সময় এমন অপ্রয়োজনীয় কাজ তার বরাবরই বিরক্ত করে। সিগারেট হলো তার একান্তই ব্যক্তিগত সম্পদ, যার ওপর হস্তক্ষেপ করার অধিকার কারও নেই। বাহার কপাল কুঁচকে সিগারেট ছো মারার ব্যক্তিটার দিকে তাকাতেই বিরক্তিতে চ উচ্চারণ করলো। অধৈর্য কণ্ঠে বলল, এসব কেমন আচরণ তোমার? চিত্রা ততক্ষণে সিগারেটটা হাতের মুঠোয় ভরে নেয়। দুষ্টু হেসে বলে, এমন আচরণই করা উচিত আপনার সাথে। বখাটে পনা ছাড়েন তো এবার। আর কত বখাটে হবেন? এখন তো অন্তত থামুন। কেন, জেল কেটেছি বলে বখাটে বোনা ছাড়তে বলছো? অথচ সভ্য সমাজে বখাটে না হলে পায়ে পিষে যাবে তোমাদের মতন বড় লোকেরা। বাহারের তীক্ষ্ণ কথার ধারে হতভম্ব হয়ে গেল চিত্রা। জেল থেকে এ যেন অন্য এক বাহারের আগমন। বাহার ভাই তো এমন ছিল না। চিত্রা নিজেকে সামলে নিয়ে বোকা বোকা হেসে বলল, আরে না বাহার ভাই, আপনি ভুল বুঝছেন। আমি তো কেবল এমনিই বলেছি সিগারেট তো ক্ষতিকারক। তাই মানুষের চেয়ে কমই ক্ষতিকারক। মানুষের সঙ্গই ছাড়তে পারলাম না, আর এ তো আমার একাকিত্বের পরম বন্ধু। এরে ছাড়ি কিভাবে? চিত্রা গো ধরল। আজ সে পণ করেছে বাহারকে আর সিগারেটের ধোঁয়া উড়াতে দিবে না। এখন তার যা করা লাগে সে করবে। বাহারের বিরক্তির ভাব তরতর করে বাড়ল। চিত্রাকে ভয়ঙ্কর রকমের ধমক দিতে গিয়েও আবার দিল না। পকেট থেকে সে বিনা বাক্য ব্যয়ে আরও একটা সিগারেট বের করলো। যথারীতি সেই সিগারেটটাও চিত্রা ধপ করে টেনে নিয়ে গেল। ধৈর্যের বাঁধ ভেঙে গেল বাহারের। তার সবচেয়ে প্রিয় গিটার খানা সেই রাগ বশত ছুঁড়ে মারল ছাদের মেঝেতে। ঝনঝনিয়ে শব্দে ভেঙে চুরে একাকার হয়ে গেল গিটারটা। চিত্রা কেবল ফ্যালফ্যাল করে চেয়ে রইল।
জীবনে এমন অবাক সে যেন কখনোই হয়নি। বাহার কেবল গিটার না, ভেঙে দিল যেন স্বয়ং চিত্রাকে। কি নিষ্ঠুর, কি নির্মম। মনে হচ্ছে চিত্রার চিত্তের এক একটা ভাঙা টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে ছাদ জুড়ে। চিত্রা অবাক ভরা চোখ মুখ নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বাবা বাহার ভাই। বাহার যেন এই ডাক্তার অপেক্ষাই ছিল। ডাক্তারের সাথে সাথে সে খেকিয়ে উঠল, ভয়ঙ্কর রকমের ধমকে বলল, একদম আমায় আটকাতে আসবে না মেয়ে, জ্বালিয়ে দিব। সাবধান করেছিলাম না তোমায়? করেছিলাম কিনা বলো। তবু আমার ব্যাপারে নাক গলানোর সাহস কিভাবে হলো তোমার? দু একদিন হেসে কথা বলেছি বলে কি মাথা কিনে নিয়েছো? ভদ্রতা দেখিয়েছি সেটা সহ্য হয় না, তাই না? শালা শান্তি দিল না এই মানুষ জাতি। কথা শেষ হতেই বাহার নিজের চিলেকোঠার ঘরখানাতে চলে গিয়ে সশব্দে দরজাটা আটকিয়ে ফেলল। চিত্রা কেবল দেখল সবটা। সে হয়তো সত্যিই অতি অধিকার ফুলিয়ে ফেলেছে, তাই বলে এমন আচরণ করবে বাহার? অষ্টাদশীর হৃদয় তোলপাড় করে অভিমান জমল, চোখে টলমল করল অভিমানের অশ্রু। ভাঙা বিধ্বস্ত গিটারখানা দেখার পর বাত মানল না সে অশ্রুকণাগুলো, অজর ধারায় ঝরে গেল কেবল। বাহার ভাই তার উপর চিৎকার করেছে, এটা না যতটা কষ্ট দিয়েছে তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে বাহার ভাই নিজেকে কষ্ট দিয়েছে সেটা ভেবে। গিটারটা তো বাহার ভাইয়ের প্রাণ ছিল। সিগারেট আর গিটার সে কখনো হাতছাড়া করেনি, যেন সাক্ষাৎ প্রাণ ভোমরা এখানে। অথচ সেই গিটারের রাজবিধ্বস্ত অবস্থা তাও কিনা বাহার ভাই নিজে করেছে। অষ্টাদশীর কান্নায় ভিজে গেল নেত্রযুগল, চিবুক বিয়ে গড়িয়ে গেল সেই অশ্রু। বুক সমান কষ্ট নিয়ে অষ্টাদশী অভিমান করল, বাহার ভাইয়ের দিকে সে আর ফিরে চাইবে না। পাষণ্ড পুরুষ বাহার ভাই, সর্বনাশা পুরুষ সে। হসপিটালের করিডোরে নতুন একটা দিনের আগমন। সূর্যের আলো হসপিটালের বাগানের বিভিন্ন রকমের রঙিন ফুলের উপর ঝিলিক দিয়ে উঠেছে। নতুন সকাল, নতুন আরেকটা দিন। অবনী বেগমের ক্লান্ত শরীরটাকে অবসাদের জন্য বসিয়েছে কাঠের সুন্দর বেঞ্চখানায়। চোখ দুটো বন্ধ করে ক্ষণিক ঝিমিয়ে নিল সে। সূর্যের তেজ বাড়ল, শরীরের অবসাদটা কিঞ্চিত কাটল, সাথে সতেজ হলো মস্তিষ্ক। হঠাৎ পাশে কারো করা পারফিউমের ঘ্রাণ পেতেই চোখ খুলে তাকালো সে। কাঙ্ক্ষিত মানুষটাকে সে এ সময়ে দেখে ভরকেও গেল কিছুটা। বিস্মিত কণ্ঠে বলল, আমজাদ। কোটটাই পরা ভদ্রলোক অবনীর পাশে এসে বসলো। নরম কণ্ঠে বলল, কেমন আছো অবনী? অবনীর অভিমান হলো। এই কি প্রথম অবনী স্বামীর প্রতি অভিমানে মুখ ফুলালো? হ্যাঁ, এত বছরের বৈবাহিক জীবনে এই প্রথম এটা হলো। 40 ঊর্ধ্ব অবনী অষ্টাদশী হয়ে উঠলে নিমেষেই মুখ ফুলিয়ে বলল, এতক্ষণ সময় হলো তোমার? গোটা একটা বিকেল আর রাত পার করার পর তোমার আসতে মন চাইল? আমজাদ মাথা ঝুঁকালেন, বেশ অপরাধী কণ্ঠে বললেন, একটা ঝামেলায় পড়ে গেছিলাম অবনী, না হয় তোমায় অপেক্ষা করাতাম না। আমার চেরি কেমন আছে? চেরির কথা উঠতেই অবনীর কান্না এলো, লেপটে গেল আমজাদের বুকের মাঝে। হাহাকার মাঝখানো কণ্ঠে বলল, আমাদের চেরি ভালো নেই আমজাদ, ভালো নেই। আমজাদ হয়তো হুট করে অবনীর এত ঘনিষ্ঠতা আশা করেনি। সামান্য বিব্রত বোধ করলেন সে। অস্বস্তি মাখানো কণ্ঠে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না অবনী, ঠিক হয়ে যাবে সে। দেখি ওটা তো মানুষ দেখছে। আমজাদের শেষের বাক্য অবনীর বাঁধ ভাঙা কান্না থেমে গেল। আকস্মিক ভুল কিছু শুনে ফেলেছে এমন একটি ভাব ফুটে উঠল তার মুখমণ্ডলে। আমজাদ কিনা বলেছে মানুষ দেখছে। আমজাদ, অথচ যখন তাদের নতুন বিয়ে হলো তখন আমজাদ সারাদিন অবনীর পিছে পিছে থাকতো। ভাবিরা ঠাট্টা করে বউ পাগলাও বলতো ছেলেটাকে। অবনী মাঝে মধ্যে কেমন ব্যবহার করত, কিন্তু লোকটা হাসি মুখে সব মেনে নিত। কেমন বোকা বোকা ধাঁচের ছিল। একদিন অবনীর শাশুড়ি অবনীকে কি একটা যেন রান্না করতে দিয়েছিল। অবনীর ঠিক মনে নেই। আমজাদ সবার থেকে লুকিয়ে অবনীর রান্না নিজে করে দিয়েছিল। কই গেল সেই দিন, কই গেল সেই বউ পাগল আমজাদ? আজ যেন ভিন্ন পুরুষ সে। গত কয়েক বছর আমজাদ দেশে যায়নি, হয়তো তাই এই বদলটা চোখে লাগেনি। হুট করে একজন মানুষের এত বদল কিভাবে হলো? প্রশ্নরা হাতছানি দিল অবনীর হৃদয় জুড়ে। অবনী কন্দনরত ভাঙা কণ্ঠ নিয়ে বলল, তুমি বদলে গেছো আমজাদ, বদলে গেছো। ঘরবন্দি বিবর্ষ বিষণ্ণতায় গোটা একটা দিন গেল। চিত্রা চুপচাপ থম মারা,
কারোর সাথে কোনো কথা বলেনি গতকাল রাতের পর থেকে। গতকাল সারা রাত সে কেঁদেছে, কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়েছে। গত 1 বছর বাহার ভাইকে তার অসহ্য লাগে বলে সবার গোপনে হৃদয়ের মাঝে পুষে রেখেছিল। সে আজ বুঝেছে এই বাহার ভাইকে ছাড়া তার গোটা দুনিয়া অসহ্য, কিন্তু বাহার ভাই অসহ্য না।